আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব সন্ধ্যার লাইভে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি, এখনো গলা বসা অবস্থায় আছে। জি, আপনারা যারা কমেন্ট করছেন আমি সবাইকে মোটামুটি দেখতে পেয়েছি। শেরপুর বাগ কাসারা নাকি বাঘ রা, বাপরে বাপ, কঠিন নাম তো। প্রিয় দর্শক, সবচেয়ে ভয়ঙ্কর খবর হচ্ছে বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ দ্রুত তেল শূন্য হয়ে পড়তে পারে। ইন্ডিপেন্ডেন্ট দাবি করছে পৃথিবীর প্রথম কোনো দেশ হবে বাংলাদেশ, যারা খুব শীঘ্রই বড় রকম তেল সংকটে পড়তে পারে। ইতিমধ্যে আমার নিজের অবস্থাও খুব করুণ। আমার ড্রাইভার প্রত্যেক দিন যাচ্ছে, তেল পাচ্ছে না, ঘুরে আসছে। তাকে লিমিটেড করা হচ্ছে যে তুমি এখন থেকে এটুকু বেশি আর গাড়ি চালায়ও না। আমার গাড়িতে সিস্টেম তেল এবং গ্যাসও পাচ্ছে না। বলেন আলহামদুলিল্লাহ। এক মহা সংকটে দাঁড়িয়ে আছি। এখন আমাদের গাড়িগুলোকে সাইকেলের মতো বানাতে হবে, বুঝছেন? যখন তেল শেষ হবে আমরা সাইকেলের মতো চালাবো দরকার হলে। বাংলাদেশের সামনে মহা বিপদ যদি যুদ্ধ না থামে। আবার বলছি, আমরা আপাতত সংবিধান আর গণভোট নিয়ে আছি, তো আমাদের সামনে অনেক বড় বিপদ আসবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড অর্ডার ভেঙে পড়তেছে, এটা আমরা আশা করতে পারি। আবার যে বাংলাদেশ, আমেরিকা এবং ভারতের পা চেটে টিকে থাকতে হয়, যাদের সরকার বা যাদের সিস্টেম, যে দেশটির অর্থনীতি সকল ব্যবস্থা, তারা বড় বিপদে পড়বে। কারণ ইরান ইতিমধ্যে বাংলাদেশের ব্যাপারে অসন্তুষ্টি জানিয়েছে। বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত, তিনি বলেছেন বাংলাদেশ, ইরানে যে হামলা হয়েছে আমেরিকা ইসরায়েলের পক্ষ থেকে, তারা যে কি বলবো চিঠি পাঠিয়েছে, এখানে তাদের এই বক্তব্যটিতে খুশি নয় ইরান। কারণ তারা আমেরিকা এবং ইসরায়েলের নামটি উল্লেখ করেনি। এখন ধরেন যারা হামলা করেছে তাদের নামটি যে দেশ উচ্চারণ করতে পারে না, তাহলে বুঝতে পারছেন সেই দেশটির শেকড় কোথায়, তারা কাকে খুশি করতে চায়। বাংলাদেশের জনগণের আবেগ ইরানের প্রতি আছে, তাই একটা চিঠি লিখেছে। কিন্তু রাষ্ট্রে যারা ক্ষমতায় বসেছেন তাদেরকে হয়তো তারা কোনো বড় গিফট করেছে, বিজয় গিফট করেছে, সামথিং কিছু একটা গিফট করেছে, তাই তাদের নামটি উল্লেখ করে নাই। এটি ইরানের ভালো লাগে নাই। ইরান বলছে যে আমরা প্রথম কোনো দেশ যাদেরকে আমরা ফ্রি হ্যান্ড তেল নেওয়ার অনুমতি দিয়েছি, টাকা পয়সা কিচ্ছু চাই নাই। হরমুজ থেকে বাংলাদেশের জাহাজকে আমরা অনুমতি দিয়েছি। কিন্তু বাংলাদেশ অ্যাটলিস্ট একটা প্রতিবাদের ভাষায়, তো যে ভাষাটা আমাদের ভালো লাগতো, অ্যাটলিস্ট আমাদের হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে, আমরা লড়াই করছি, আমাদেরকে উজ্জীবিত করতে পারত। আমি জানি না এটা বাংলাদেশ সরকারের কোন কৌশল। বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত ঢাকাতে বড় রকম শোডাউন করেছে কিনা জানি না। ফিলিস্তিনের জন্য হয়েছে এর আগে, এখন পর্যন্ত ইরানের জন্য আমরা দেখিনি। কারণ আমেরিকাকে কে অখুশি করবে? সেটা জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই আমেরিকাকে খুশি করতে চায়। কারণ আমেরিকাই ক্ষমতায় বসায়, আমেরিকাই ক্ষমতা থেকে নামায়। আমাদের ভোটের আসলে কোনো ভ্যালু নাই, কারণ আমরা যাকে ভোট দিই সে কখনো ক্ষমতায় বসে না। ক্ষমতায় বসায় ইস্টাবলিশমেন্ট। ইস্টাবলিশমেন্ট বুঝেন তো? আমেরিকা, ইন্ডিয়া একটা বলয় তৈরি করে রেখেছে বাংলাদেশে। সেখানে প্রথম আলো আছে, দেবপ্রিয় ভট্টাচার্যের মতো লোক আছে, হ্যাঁ, সেনাবাহিনীর কিছু বড় বড় ব্যক্তি আছে, রানিং সেনা প্রধানরা থাকেন, ডিজিএফ এর একটা পার্ট থাকে, বাংলাদেশের বড় বড় এস আলমের মতো ব্যবসায়ীরা থাকেন। এস আলমকে দেখেন না, হাসিনার আমলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বিএনপিও তাকে ছাতার মতো মাথার উপর ছাতা ধরে আগলে রেখেছে, কারণ টাকা লাগবে। রাজনীতি করে কেন? টাকার জন্য। যিনি আজকে এমপি হয়েছে তার হিসাব রাখেন, ফার্স্ট এমপি হয়েছে বিএনপির, 5 বছর পরে দেখবেন তার 100 ডবল টাকা বিদেশে চলে গেছে, এত টাকার মালিক হবে। যিনি এবার প্রথম মন্ত্রী হয়েছে, দেখবেন তার ব্যাংক ভরে গেছে, শুধু ব্যাংক ভরে গেছে না, উপচে পড়বে, তারপর বিদেশের ব্যাংকে চলে যাবে। এই টাকাগুলো কোত্থেকে আসবে? এই টাকাগুলো এভাবে আসবে, আমাদের গলায় পাড়া দিয়ে নেবে, আর এইভাবেই ইন্টারনাল গেইন করে আমাদের ব্যবসায়ীদেরকে বাড়তে সুবিধা পেয়ে দিবে, আর আমাদের ভোক্তাদের 12টা বাজিয়ে ছেড়ে দেবে। তো এস আলমরা বরাবরই বাংলাদেশের ক্ষমতাসীন হয়, সেটা হাসিনার আমল হোক আর বিএনপির আমল হোক বা আমলে হোক। কারণ এস আলমরা দুটো দলকেই পালে। আপনাদের মনে আছে 1/11 পর ডিজিএফ এর একটি অডিও ভাইরাল হয়েছিল, এটা ইউটিউবে এখনো পাবেন। এই যে আব্দুল আওয়াল মিন্টু, তার স্বীকারোক্তি ডিজিএফআই
প্রকাশ করেছে, তার মুখের স্বীকারোক্তি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি হাসিনাকেও টাকা দিতেন নির্বাচনে, বিএনপিকেও টাকা দিতেন নির্বাচনে। অতএব যে দলটি ক্ষমতায় আসুক তিনি সবসময় ক্ষমতাবান থাকবেন। আজকে তিনি বিএনপির অনেক বড় পদের লোক, জানেন তো আপনারা। এটা হলো এই রাজনৈতিক দলগুলোর চরিত্র। এরা দেশ বা জনগণের কথা বলবে, ভোট নেবে, কিন্তু কাজ করবে দল, নেতাকর্মী আর নেতাদের জন্য, রাষ্ট্রের জন্য কিছু করবে না। কারণ দিন শেষে এই ভোট তাদেরকে ক্ষমতায় বসায়ও না, এই ক্ষমতা থেকে সরায়ও না, তাদেরকে ক্ষমতায় বসায় কারা? ওই যে উপরের আব্বারা। আর কিছু বলতে চাই না, আমাদের প্রসঙ্গ এটা নয়। আজকে বড় অনেকগুলো খবর আছে, এর মধ্যে সবচেয়ে বড় খবরটি আসছে ইরানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আজ আমাদের নেতা কাকুর দেশ অ্যাটাক করে মেরে দিয়েছে, তিনি শহীদ হয়ে গেছেন। এটা অনেক বড় একটি আঘাত বলে বিবেচিত হচ্ছে। এটা নিয়ে আমি ডিটেল বলবো, কে এই ব্যক্তি, তার অবস্থানটা কি সেটা আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, লেবানন থেকে দখলদার দেশটির মধ্যে অব্যাহত আক্রমণ চলছে। যে খবরগুলো পাওয়া গেছে গত মানে আমার লাস্ট নিউজের পর থেকে, সেখানে বলা হয়েছে যে দক্ষিণ লেবানন থেকে তারা বুধ, বৃহস্পতি এবং আজকে তো বৃহস্পতিবার, টানা সিরিজ অ্যাটাক করেছে। তারা রকেট, মিসাইল এবং ড্রোনের মাধ্যমে হিট করেছে। সকাল থেকে শুরু, রাত অবধি। রাতে কিছুটা বিরতি দিয়ে আবারও অ্যাটাক হয়েছে। নেতাকাকুর সামরিক বাহিনী ঢোকার চেষ্টা করেছে, তাদেরকে উড়িয়ে দিয়েছে, প্রচুর মার্কাবাকে ক্ষতিগ্রস্ত করেছে। বলা হচ্ছে রাত 8টায় সীমান্ত অঞ্চলে ব্যাপক রকেট অ্যাটাক চালিয়েছে হিজবুল বাহিনী। যখনই তারা সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছিল, তাদের উপর রকেট হামলা করা হয়েছে, প্রচুর সংখ্যক ওপারে চলে গেছে বলা হয়েছে। এবং হাইফা থেকে টানা হাইফাতে ব্যাপক অ্যাটাক হয়েছে। আপনারা হাইফা জানেন, সেই দেশটির বাণিজ্যিক নগরী। সেখানে ভয়াবহ হামলা করেছে রকেট, মিসাইল এবং ড্রোনের মাধ্যমে। পাশাপাশি কিরাত আতা দখলদারদের একটি অঞ্চলের নাম, সেখানে সামরিক স্থাপনা, অস্ত্রের মজুদগার এবং সামরিক কমান্ডোগুলো যেখানে আছে, সেখানে মিসাইল ড্রোনে হিট করে সেগুলোকে লন্ড ভন্ড করে দেওয়া হয়েছে কিরাত আতায়। এটি হিজবুল্লাহর একটা বড় সাফল্য বলা হচ্ছে। এবং বিভিন্ন বসতিকে টার্গেট করে, দখলদারদের বিভিন্ন বসতিকে টার্গেট করে সিরিজ মিসাইল হিট করেছে। এবং সেখানে রাতে শুধু আকাশে আগুন আর ধোঁয়া দেখা গেছে। আগুনের মধ্যে ধোঁয়া দেখা যায়, অন্ধকারে কিন্তু ধোঁয়া দেখা যাবে না। আগুনের সাথে আগুন যখন ফুলকি দিয়ে উঠছে, সেই আলোতে ধোঁয়াগুলো দেখা গেছে, এমনটি বলা হয়েছে আল মায়াদিনের গণমাধ্যমে। পাশাপাশি মেতুলা, দখলদারদের আরেকটি অঞ্চল মেতুলা, সেখানেও ব্যাপক অ্যাটাক করা হয়েছে। এবং সেখানে সাইরেনের সাথে বহু মানুষের চিৎকার চেঁচামেচি শোনা গেছে। বলা হচ্ছে প্রচুর সংখ্যক আহত বা হতাহতের খবর পাওয়া গেছে। এবং সেখানে এই রকেট হামলার কারণে এখন পর্যন্ত সেখানকার পরিস্থিতি খুব বাজে অবস্থায় আছে, কারণ প্রচুর বাড়িঘর, স্থাপনা ধ্বংস হয়েছে। আলকান্তারা নামক স্থানেও ব্যাপক অ্যাটাক হয়েছে, সেখানেও দখলদারদের সামরিক ঘাঁটিকে রকেট এবং মিসাইলের মাধ্যমে অ্যাটাক করা হয়েছে। হিজবুল্লাহ মূলত যে কাজটি করছে, তারা সারফেস টু এয়ার মিসাইলগুলো ব্যবহার করছে। এবং তারা পাহাড়ি যে অঞ্চলগুলো আছে, দখলদারদের যে পাহাড়ি মানে সীমান্ত যে পাহাড়ি অঞ্চল, হিজবুল বাহিনী সেখানে করে কি, তারা আত্মগোপনে থাকে বিভিন্ন পাহাড়ের ভেতরে। এবং যখন শত্রুরা ঢোকে বা কোনো অভিযানে নামে, পাহাড় থেকে তারা অ্যাটাক করে। এই পাহাড়গুলো দুর্গম টাইপের, তো এখান দিয়ে যখন তারা ঢোকে, পাহাড়ের ভেতরে যে রাস্তা, বিভিন্ন পাহাড় থেকে তখন এরা বেরিয়ে আসে হিজবুল বাহিনী, এসে তারা অ্যাটাক চালায়। তখন দিক বেদিক ছোটাছুটি শুরু করে নেতাকাকুর বাহিনী আইডিএফ। তখন তারা একটা গ্রুপ রকেট ছড়ে, একটা গ্রুপ গুলি বর্ষণ করে। আর যাদেরকে জীবিত পাওয়া যায় তাদেরকে পকেটে করে নিয়ে চলে যায়, যে চলো তোমাকে আমার লাগবে, তোমাকেই আমার লাগবে, বুঝছেন। গলার মধ্যে আওয়াজ বেরোতে খুব কষ্ট হচ্ছে। চট্টগ্রাম মাইজপাড়া হালি শহর থেকে দেখছি, জি বেলায়েত হোসেন ভাই। তো
দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরটি পাওয়া গেছে সেটা ইরানের একটা বড় কি বলবো দুর্ঘটনায় বলা যায়। কামাল খারাজি তিনি হলেন ইরানের আলী লারিজানির পর একজন সুপ্রিম লিডার। বলা হচ্ছে এই কামাল খারাজি যিনি যুদ্ধের সবচেয়ে বড় ক্যারেক্টার ছিলেন এই মুহূর্তে, তার সাথে আরবের যোগাযোগ চলছিল। আমেরিকা যুদ্ধবিরতির যে প্রস্তাবগুলো দিচ্ছিল পাকিস্তানের মাধ্যমে কিংবা আরবের মাধ্যমে বা তুরস্কের মাধ্যমে, এই মাধ্যমটা ছিলেন কামাল খারাজি। তার সাথে আলোচনা হতো। তিনি ইরানের মূল আলোচক হিসেবে কাজ করতেন, যেটি পূর্বে করতেন আলী লারিজানি। যখন আমেরিকা কামাল খারাজির কাছে তার বক্তব্য তুলে ধরেছিল এবং আমেরিকা হয়তোবা একটা ফেস সেভিং পাচ্ছিল ইরানের কাছে, এরকম বলা হচ্ছে, কারণ আমেরিকা ইরানের শর্ত মেনে নেবে এরকম একটি আশঙ্কা তৈরি হয়েছিল সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্পের অনেক বক্তব্যের কারণে। ইসরায়েল বুঝতে পারছে যে এই যুদ্ধ থেকে আমেরিকা কেটে পড়তে চায়, তাহলে আলোচনাটা বন্ধ করে দিতে হবে। ইসরায়েল কি করলো? ইরানের এই গুরুত্বপূর্ণ লিডারকে স্ট্রাইক চালিয়ে মেরে দিল। শুধু তাকে নয়, তার পুরো পরিবারকে মেরে দিল। দুটো প্রশ্ন তৈরি হতে পারে আবারও। এক, এই টার্গেট ব্যক্তিরা কেন তার বাসভবনে থাকছেন? তারা কি মৃত্যুকে পরোয়া করছে না? এটি তো ঠিক আছে। এই সময়ে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের খুব প্রয়োজন ইরানের জন্য, এই মেধাবী লোকগুলোকে। 2 নম্বর, তিনি যে বাসভবনে ছিলেন এখন পর্যন্ত জানি না যে তিনি কি সেখানে স্থান পরিবর্তন করে আছেন নাকি এটি তার নিজের বাড়ি, এটি হয়তো পরবর্তী সংবাদে জানাবো। তার মানে কি এখনো মোসাদের এজেন্টগুলো ইরানের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে? আজকের আরেকটি গুরুত্বপূর্ণ খবর, এই খবরটিতে আসার আগে আরেকটু আমি আপনাদের বলে দিচ্ছি যে আজারবাইজান দিয়ে ইরানের ভেতরে মোসাদের একটি গ্রুপ ঢুকেছে এবং তারা মার্কিন এবং ইসরায়েলি তৈরি একটি ডিভাইস, প্রায় 150 ডিভাইস তারা ইরানে প্রবেশ করিয়েছিল। এই ডিভাইসগুলো খুবই ভয়ঙ্কর ডিভাইস। এগুলো শত্রুর যে ইরানের ভেতরে আনার অনেকগুলো কারণ ছিল। এগুলোর মাধ্যমে পুরো অবস্থানটাকে শত্রু নির্ণয় করতে পারত। অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল তার দেশে বসে ইরানকে লক্ষ্য করে আঘাতের জন্য যেই তথ্যগুলো পাওয়া দরকার এই ডিভাইসের মাধ্যমে পেতে পারত। খুবই অত্যাধুনিক, মূল্যবান এবং ক্ষমতা সম্পন্ন ডিভাইস। ইরান এই পুরো চালানটাকে ধরে ফেলেছে। শুধু ধরেছে না, সঙ্গে মোসাদ এজেন্টরাও আটকা পড়ে গেছে ইরানের জালে। বলা হচ্ছে যে ইরান এখানে কয়েকটি সূত্র একসাথে কাজ করিয়েছে। এক, ইরানকে রাশিয়ান এবং টার্কিশ এজেন্টরা কোনো তথ্য দিয়ে হেল্প করতে পারে ধারণা করছে আমেরিকা এবং ইসরায়েল। বলছে যে আজারবাইজানে রাশিয়ার অবস্থাটা আছে, কারণ আজারবাইজানে রাশিয়া কিন্তু তার অস্ত্র, রাশিয়া কি করে খাদ্য ওষুধের নাম করে যে গাড়িগুলো পাঠায় তার মধ্যে করে আধুনিক অস্ত্র দিয়ে দেয়। এখন প্রশ্ন করবেন কি অস্ত্র দিল রাশিয়া? আপনারা জানেন যে রাশিয়ার ইরান যে ড্রোনগুলো মারছে, শাহেদ ড্রোন, তো রাশিয়া ইরানের কাছ থেকে এই ড্রোনগুলো ইউক্রেন যুদ্ধে নিয়েছিল, ইউক্রেনের বিরুদ্ধে অ্যাটাকের জন্য। পরবর্তী রাশিয়া এগুলোকে আরো আপডেট করে, এখানে জেট ইঞ্জিন বসানো হয়, উন্নত মানের নেভিগেশন সিস্টেম বসানো হয়, যাতে করে আকাশে এটা দানবীয়ভাবে শত্রুকে মোকাবেলা করার জন্য তাদের স্পিডকে কন্ট্রোল করতে পারে, স্পিড বাড়াতে পারে এবং উন্নত আধুনিক নেভিগেশনের জন্য খুব পারফেক্ট জায়গায় এটা হিট করতে পারে, একদম যেখানে বলবেন সেখানে হিট করবে। তো ইরানের এই শাহেদ ড্রোনগুলোকে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ যে রাশিয়া এগুলোতে জেট ইঞ্জিন এবং নেভিগেশন সহ আরো আধুনিক যন্ত্রপাতি বসিয়ে এটাকে এমন একটা উচ্চতায় নিয়ে এসেছে যেটা আমেরিকাকে এই ড্রোন ধ্বংস করতে হলে অনেক মূল্যবান প্রতিরক্ষা ব্যবস্থা করতে হয়, মিসাইল মারতে হয়, তারপরও ব্যর্থ হয় বারবারই। তো রাশিয়া এই ড্রোনগুলোকে ইরান থেকে নিয়ে আবার সেটাকে আরো আপডেট করে এই আজারবাইজান পথ দিয়ে ত্রাণের গাড়িতে করে ইরানে ঢুকিয়েছে, এমন অভিযোগ আমেরিকার, যদিও এটি স্বীকার করেনি রাশিয়া। তো বলা হচ্ছে সেই পথ ধরে আজারবাইজানে কিন্তু প্রচুর ইসরায়েলিরা আছেন। জানেন আপনারা আজারবাইজানের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো।
তো বলা হচ্ছে সেখানে রাশিয়ান এবং তুরস্কের MIT এদের কোনো সাহায্য পেয়েছে, যারা অগ্রিম তথ্য ইরানকে দিয়েছে। 1। 2 নম্বরে বলা হয়েছে যে ইরানের হিউম্যান এজেন্সিগুলো, অর্থাৎ ইরান সেখানে প্রচুর সংখ্যক সাধারণ মানুষের মধ্যে তার এজেন্সিকে ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ সন্দেহভাজন ব্যক্তিদেরকে টার্গেট, সীমান্তে কোনো দোকানে, চা দোকানে বলেন, যে কোনো জায়গায় কোনো একজন শ্রমিক, তারা কিন্তু ইরানের গোয়েন্দা বাহিনীর লোক। তো এইভাবে ইরান সীমান্তের প্রতিটা লোকের উপর নজরদারি রাখছে এবং তারা সন্দেহভাজন লোককে টার্গেট করছে। তো বলা হচ্ছে যে মোসাদের এই পুরো টিমটিকে, যারা এই মূল্যবান কি বলবো প্রযুক্তি নিয়ে বা ডিভাইস নিয়ে ইরানে প্রবেশ করতে চেয়েছিলেন, তাদেরকে ধরে ফেলে। শুধু ধরে ফেলে না, তাদের মাধ্যমে আরো বড় কয়েকটি আস্তানার খবর ইরান উদ্ধার করে ফেলে। ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের পর ইরান এ পর্যন্ত কয়েকশো মানুষকে শুধু ফাঁসিয়ে দিয়েছে মোসাদের এজেন্ট হিসেবে, এবং বলা হচ্ছে কয়েক হাজার মানুষকে শুধু গ্রেফতার করেছে। পাশাপাশি ইলন মাস্কের স্টারলিংক, এটা চোরাই পথে ইরানে ঢোকানো হয়েছে, তাই স্টারলিংকের অফিসকে এবার ইরান টার্গেট করবে ঘোষণা দিয়েছে। তো বলা হচ্ছে যে এই মোসাদের এজেন্টটাকে, মানে গ্রুপটাকে ধরতে পেরে ইরান অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছে, কারণ এই ডিভাইসগুলো ঢুকে গেলে ইরানের সারে সর্বনাশ হয়ে যেত। পাশাপাশি ইরান আজকে দখলদার দেশটিতে ব্যাপক অ্যাটাক করেছে। দর্শক, সেই খবরগুলো আমি চেষ্টা করব আপনাদেরকে রাত 11টার দিকে দেওয়ার জন্য। আমি এই ভিডিওটাকে আর লম্বা করতে চাই না। আমার এক দর্শক, সন্দীপ গ্রামের ছেলে, থাকি দুবাই দ্বীপ, সুফিয়ান। ও বাবা, দুবাই থাকেন ভাই? সন্দীপ থেকে কি জন্য এটা ভালো। ও মাসুম ভাই, রোমান্টিক গান লিখবেন? জি ভাই, লিখবো। আপনারা প্রিয় মিউজিক ভিডিওটা ভালো করে চেক করবেন, সেখানে আমার লেখা গান থাকে। আমার অবসর সময় আমি মাঝে মাঝে বাংলা গান লিখে থাকি, আপনাদের ভালো লাগতে পারে। চ্যানেলটার নাম হলো প্রিয় মিউজিক বিডি। এখানে যতগুলো গান পাবেন আমার লিখা। অনেকে মাসলা দেবেন না ভাই, জগতে অনেক খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, অ্যাটলিস্ট বিনোদনের জন্য বাংলা গান একটু শোনার চেষ্টা করি বা লিখতে চাই। মাসলা তো সবাই দেন, অনেক বড় বড় মাসলার জায়গা আছে, সেখানটাকে আগে ঠিক করেন, রাষ্ট্রকে ঠিক করেন, রাষ্ট্রকে ইসলামের ভিত্তির উপর তৈরি করেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।